বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা পড়ব। ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা যারা ইন্টারমিডিয়েটে ক্লাস করছি তাদের কাছে এই শব্দটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমরা যখন নবম দশম শ্রেণীতে বাংলা দ্বিতীয় পত্র পড়েছি তখন এই ব্যাকরণ শব্দ শ্রেণী ছিল পদ প্রকরণ, আবার ইংরেজিতে আমরা এই ব্যাকরণিক শব্দ শ্রেণীকে পার্টস অফ স্পিচ হিসেবে আমরা জানি। আজকে আমরা দেখব যে কত সহজে আমরা এই ব্যাকরণিক শব্দ শ্রেণী শিক্ষার্থীদের জন্য সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি। তো ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা পৃথিবীতে যতগুলো ভাষা আছে তার সবগুলি ভাষাতেই ব্যাকরণের চারটি বিষয় নিয়ে আলোচনা হয়। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব বা ফনোলজি, একটা হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব মরফোলজি, বাক্যতত্ত্ব বা পদক্রম সিনট্যাক্স, অর্থতত্ত্ব বা সিমেন্টিক্স। আমাদের এই ব্যাকরণিক শব্দ শ্রেণী রূপতত্ত্বের একটা অংশ। আজকে আমরা এই রূপতত্ত্বের অংশ থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণী আলোচনা করব। ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে শব্দ, এই শব্দটাকে যদি আমরা প্রথমে দেখি, শব্দ আমরা যদি ব্যাকরণের ভাষায় শব্দ হচ্ছে ইংরেজিতে ওয়ার্ড। আমরা একটা শব্দ করলাম, এটাও কিন্তু বিজ্ঞানের ভাষায় সাউন্ড, আর ব্যাকরণের ভাষায় এই সাউন্ড হচ্ছে ধ্বনি। আমরা এখান থেকে যদি আমরা জানি যে ধ্বনি কাকে বলে, শব্দ কাকে বলে, তাহলে আমরা এই ব্যাকরণের যে শব্দগুলি নিয়ে আমরা আলোচনা করব তার একটা ডেফিনেশন আমরা পাব। আমরা যদি ধ্বনি কাকে বলবো, এই যে আমরা মুখে শব্দ করলাম, এই শব্দটা আমরা ধ্বনি বলবো না ব্যাকরণের ভাষায়। আমরা ব্যাকরণের ভাষায় ওই শব্দটাকেই ধ্বনি বলবো যেটাকে আমরা আমাদের মুখবিবর থেকে আমরা বের করার সাথে সাথে এটাকে আমরা লিখিত রূপ দিতে পারবো। যেমন আ, ই, এগুলিকে আমরা লিখিত রূপ দিতে পারবো, এই জন্য এগুলি হচ্ছে ধ্বনি। এরকম কতগুলি ধ্বনি মিলে যদি কোনো একটা অর্থপূর্ণ অবস্থা সৃষ্টি করে তখন সেটা হবে শব্দ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে ধ্বনির লিখিত রূপের নাম হচ্ছে বর্ণ, আর কতগুলি বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থকে প্রকাশ করে তাহলে সেটা হবে তোমার শব্দ। আর এই যে শব্দ, আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ বা পার্টস অফ স্পিচ, এটাকে আমরা দেখি। শব্দ, ধ্বনি, পদ। আমরা তাহলে এখানে আসি যে শব্দ কাকে বলে, ধ্বনি কাকে বলে, পদ কাকে বলে। আমরা আমাদের মুখবিবর থেকে যে কোনো এরকমভাবে আওয়াজ করি, যদি সেটাকে লিখিত রূপ দেওয়া যায় তাহলে সেটা হবে ধ্বনি। আবার কতগুলি ধ্বনি একসাথে মিলে যদি কোনো অর্থকে প্রকাশ করে তাহলে সেটা হবে শব্দ। তাহলে আমরা আসি পদ কাকে বলে। আমরা জানি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে একটি পদ। আবার অন্যভাবে যদি বলি আমরা বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ। তাহলে আমরা এই ব্যাকরণের ভাষায় আসি যে পদ কাকে বলে। শব্দ বা ধাতু বিভক্তিযুক্ত হয়ে বাক্যে স্থান পেলে বা বাক্যে ব্যবহৃত হলে তাকে পদ বা ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। আমরা এই সংজ্ঞাটাকে অন্যভাবে বলতে পারি, যেমন বলা যায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু বাক্যে ব্যবহৃত হয়ে যখন অন্য শব্দের সঙ্গে অন্বিত হয় তখন তাকে পদ বা ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। অথবা ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে
বাংলা ভাষার শব্দসমূহকে যে কয় ভাগে ভাগ করা হয়েছে তাদের ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। তাহলে আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী একটি ধারণা পেলাম। এবার আমরা ডিটেইলে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে প্রতিটা শব্দেরই আবেদনিক অর্থের বাইরেও একটা ব্যবহারিক অর্থ আছে। তো আমরা এটার উদাহরণ দেই। যেমন ধরো, আমার মাথা ব্যথা করছে। এই মাথা ব্যথাটা রোগ বিশেষ হিসেবে এসেছে। আমি আরেকটা উদাহরণ নেই, তিনি আমাদের গায়ের মাথা। এখানে গায়ের মাথা কিন্তু মরল অথবা গ্রামের প্রধানকে বোঝানো হয়েছে। আবার যদি বলি যে মাথা পিছু 100 টাকা পাবে, এই মাথা পিছু হচ্ছে এই মাথাটা জনপ্রতি হিসেবে এসেছে। তাহলে এখন আমাদের আবজনিক অর্থের বাইরেও কিন্তু ব্যবহারিক একটা অর্থ রয়েছে প্রত্যেকটা শব্দের। সেজন্য বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা পদেরও ভিন্নতা রয়েছে। এজন্য আমাদের ব্যাকরণবিদরা প্রচলিত ব্যাকরণের যে ধারণা, সেখানে বাংলা ভাষার শব্দ শ্রেণীকে 5 ভাগে ভাগ করা হয়েছে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। এটা হচ্ছে আমাদের প্রচলিত ব্যাকরণের অংশ। তো আমরা তার পরবর্তী স্লাইডে যাই। আমাদের যে প্রমিত যে বাংলা ব্যাকরণ, অর্থাৎ স্ট্যান্ডার্ড যে ব্যাকরণ, সেই ব্যাকরণের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রণীত যে বাংলা ব্যাকরণ, সেই ব্যাকরণে বাংলা ভাষার শব্দ শ্রেণীকে 8 ভাগে ভাগ করা হয়েছে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এখানে আমরা অব্যয়কে পাই না, আবার বেশি হিসেবে ক্রিয়া বিশেষণকে পাই। কিভাবে পাই? এক্ষেত্রে বিশেষণ পদের যে একটা অংশ ক্রিয়া বিশেষণ, এটাকে বিশেষণের অংশ হিসেবে দেখানো হয়নি, এটাকে আলাদাভাবে তোমার একটা শব্দ শ্রেণী ধরা হয়েছে। আবার অন্যদিকে অব্যয় পদকে আমলে না নিয়ে আমরা এখানে এর আগে ইয়েতে আমরা যে অব্যয় পদ দেখেছি, সেই অব্যয় পদকে আমলে নেয়নি, না নিয়ে অব্যয় পদের যে সমুচ্চয় অব্যয়, এই অব্যয়কে নাম দিয়েছে যোজক। পদান্বয়ী যে অব্যয়, তাকে নাম দেওয়া হয়েছে অনুসর্গ। অনন্যী অব্যয়কে আবেগ শব্দ নামে আলাদাভাবে শ্রেণীকরণ করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা পুরো 4টা তালে দেখি। আমাদের বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়, যোজক, আবেগ, এই 8 ভাগে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীকে পাই। তোমরা বলতে পারো যে স্যার, বিশেষ্যের পরে বিশেষণ কেন দিলেন না, বিশেষের পরে সর্বনাম কেন দিলেন? আমরা পরবর্তীতে আমরা দেখাতে চাই যে ইংরেজি যে পার্টস অফ স্পিচ তোমরা পড়েছ, তার সাথে আমি এই ব্যাকরণিক শব্দ শ্রেণীকে সামঞ্জস্য করার জন্য চেষ্টা করেছি, যাতে করে তোমরা সহজেই এই ব্যাকরণিক শব্দ শ্রেণীকে বুঝতে পারো। এই দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে নাউন হচ্ছে বিশেষ্য পদ, প্রনাউন হচ্ছে সর্বনাম পদ। অর্থাৎ বিশেষ হচ্ছে যে কোনো নামকে আমরা বিশেষ্য পদ হিসেবে পাই। বিশেষ্যের পরিবর্তে, বিশেষ্য পদের পরিবর্তে আমরা যা কিছু পাই, বিশেষ্য পদের পরিবর্তে আমরা যা কিছু পাই তা হচ্ছে সর্বনাম পদ। আর যে কোনো পদকে যে পদটা বিশেষিত করে সেটা হচ্ছে বিশেষণ পদ বা অ্যাডজেক্টিভ। নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন, বিশেষ্যর পরিবর্তে যেটা ব্যবহৃত সেটা হচ্ছে সর্বনাম। আর আমরা যে কোনো কাজ করি সেটা হচ্ছে ভার্ব। আর এই ভার্বের বাংলা রূপ হচ্ছে ক্রিয়া। ক্রিয়াপদকে বিশেষিত করে হচ্ছে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। এরপর আসতেছে প্রিপজিশন। এই প্রিপজিশনকে আমরা বাংলাতে দেখিয়েছি অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়। আমরা হায়াত মাহমুদ স্যারের বইয়ে এই প্রিপজিশনকে আমরা পোস্ট পজিশন হিসেবে উনি দেখিয়েছেন। আমরা এখানে প্রিপজিশনকে অনুসর্গ বা পদান্বয়ী অব্যয় হিসেবে দেখব। কনজাংশন এখানে যোজক হিসেবে এসেছে। এখানে আমাদের নবম শ্রেণীতে আমরা যে সমুচ্চ অব্যয় পেয়েছি, সমুচ্চ অব্যয়ের 3টা ভাগ: সংযোজন, বিয়োজন এবং সংকোচন। এই সবগুলি এই যোজকের মধ্যে চলে এসেছে। আর আমরা আমাদের আবেগকে, অনুভূতিকে প্রকাশ করার জন্য ইন্টারজেকশনকে আমরা আবেগ হিসেবে দেখিয়েছি। তাহলে সুপ্রিয়
শিক্ষার্থী, আমরা এই পার্টস অফ স্পিচের সাথে যদি আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীকে যদি আমরা যদি সামঞ্জস্য করে যদি আমরা যদি তুলনামূলক আলোচনা করে যদি আমরা যদি পড়ি, তাহলে আমরা খুব সহজেই এই ব্যাকরণ শব্দ শ্রেণীকে আমরা শিখতে পারবো এবং এটাকে অনেক বেশি কঠিন মনে হবে না। তাহলে আমরা এই ব্যাকরণিক শব্দ শ্রেণীর কোন কোন বিষয়গুলি আমাদের জন্য, আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, আমরা সেগুলি আলোচনা করব। এর মধ্যে আছে সর্বনাম। এই সর্বনামের উপরে এরকমভাবে কোশ্চেন আছে। আমরা সর্বনাম পদের সংজ্ঞা এবং তার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। বিশেষ্যের পরিবর্তে যেসব শব্দ বা শব্দাংশে ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। সর্বনাম বহুলাংশে বিশেষ্যের অনুরূপ ভূমিকা পালন করে। তাহলে আমরা এবার দেখি যে সর্বনামের শ্রেণী বিভাগ কয়টা। আমরা জানি যে সর্বনামের শ্রেণী বিভাগ হচ্ছে 10টি। ব্যক্তিবাচক সর্বনাম যেমন আমি, তুমি। আত্মবাচক সর্বনাম নিজে। নির্দেশক সর্বনাম এ, এরা, উনি। অনির্দিষ্ট সর্বনাম কেউ, বোধ হয়। এই কেউ শব্দটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম কার। এই যে কোশ্চেন করলো এটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। এরপর আসছে সংযোগবাচক সর্বনাম, যেমন আমি বলি কি। এই কি শব্দটা হচ্ছে সংযোগবাচক সর্বনাম। সাপেক্ষ সর্বনাম যত চাও তত লো, এখানে যত এবং তত হচ্ছে এরকম সাপেক্ষ সর্বনাম। বেতিয়ার সর্বনাম নিজেরা নিজেরা, এটা হচ্ছে বেতিয়ার সর্বনাম। সাকল্যবাচক সর্বনাম সবাই বই পড়ছে, সবাই হচ্ছে সাকল্যবাচক সর্বনাম। অন্যবাচক সর্বনাম, এখানে অন্য হচ্ছে অন্যবাচক সর্বনাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বনাম পদের বিশেষ্য পদের পরিবর্তে আমরা যে পদটা পাই সেই পদটা হচ্ছে সর্বনাম পদ। আর এই সর্বনাম পদ হচ্ছে 10 প্রকারের। আমরা এখানে 5 প্রকার পেয়েছি: ব্যক্তিবাচক, আত্মবাচক, নির্দেশবাচক, অনির্দিষ্টবাচক, প্রশ্নবাচক, সংযোগবাচক, সাপেক্ষবাচক, ব্যতিহার, সাকল্যবাচক, অন্যবাচক। আমাদের এই চ্যাপ্টার থেকে আরও যে ধরনের কোশ্চেন আসে, আমরা বোর্ডে যে কোশ্চেনগুলি পাই, এর মধ্যে আরেকটা কোশ্চেন হচ্ছে যোজক সম্বন্ধে। আমরা শিক্ষার্থীরা আমরা যোজকে চলে যাই, যে যোজক কাকে বলে, যোজক কত প্রকার, কী কী, উদাহরণ সহ আলোচনা করো। পরীক্ষা এরকমও আসে। তাহলে আমরা আসি, যোজক কাকে বলে। যে শব্দ একটি বাক্য বা বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্য বা বাক্যাংশের কিংবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটে তাকে আমরা যোজক বলবো। তাহলে আমরা বুঝতে পারতেছি যে একটা শব্দের সঙ্গে একটা শব্দের, একটা বাক্যের সঙ্গে একটা বাক্যে যদি সংযোগ ঘটায় তাহলে সেটা হবে যোজক। তাহলে আমরা দেখি যোজক কয় ধরনের। আমরা জানি যে অর্থ এবং সংযোজনের ধরন ও বৈশিষ্ট্য অনুযায়ী যোজক হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে সাধারণ যোজক, যেটাকে যোগ করে, যেমন আমি ও আমার বাবা বাজারে এসেছি, এখানে ও শব্দটা আমাকে এবং আমার বাবাকে সংযোগ করেছে। বৈকল্পিক যোজক, যেমন তুমি বা তোমার বন্ধু যে কেউ এলেই হবে, অর্থাৎ আমি অথবা আমার বন্ধু যে কেউ আসলে হবে, এই বা হচ্ছে অথবা হচ্ছে বৈকল্পিক যোজক। বিরোধমূলক যোজক, আমি চিঠি দিয়েছি কিন্তু উত্তর পাইনি, এই কিন্তু হচ্ছে এই বিরোধমূলক যোজক। কারণবাচক যোজক, অর্থাৎ যদি কোনো কারণে কোনো ঘটনা ঘটে সেটা হচ্ছে কারণবাচক যোজক। আমি যাইনি কারণ তুমি দাওয়াত দাওনি। এরপর হচ্ছে সাপেক্ষ যোজক, যদি টাকা দাও তবে, এই তবে হচ্ছে সাপেক্ষ, যদি টাকা দাও তবে কাজ হবে। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা পেলাম যে সাপেক্ষ যোজক কাকে বলে এবং যোজক কত প্রকার, এবং প্রত্যেকটা প্রকারের আমরা উদাহরণও পেয়েছি। এবার আমরা প্র্যাকটিসে যাব, যেটা আমাদের পরীক্ষায় আসে। পরীক্ষা কি আসে? ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। তাহলে আমরা তোমাদের সাথে এই পর্যন্ত যে আলোচনা করেছি যে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, কত প্রকার, আমাদের ইংরেজি পার্টস অফ স্পিচের সাথে এই ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ প্রকরণের তুলনামূলক আলোচনা, তার সাথে আমাদের সর্বনাম পদের আলোচনা, তার সাথে আমাদের যোজকের আলোচনা,
আমরা করেছি। এখন আমরা এই ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা নির্দেশনা যাব। তাহলে তোমাদের সাথে আমি আলোচনায় আসি। আমাদের দেখো এখানে 7টা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশনের জন্য দেওয়া হয়েছে। একটা হচ্ছে প্রগাঢ় নিকুঞ্জ। এই প্রগাঢ় শব্দটা কোন ধরনের শব্দ? ব্যাকরণিক শব্দ শ্রেণীর কোন ধরনের শব্দ? সিক্ত নীলাম্বরী, এই নীলাম্বরী শব্দটা কোন ধরনের শব্দ? পুলকিত সচ্ছলতা, এই পুলকিত শব্দটা কোন ধরনের তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়েছে? 3টি ফুল আর অনেক পাতা, এই তিনটি শব্দ কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণীতে পড়েছে? নীল, হলুদ, বেগুনি অথবা সাদা, এটা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণীতে পড়েছে? তুমি আমার পূর্ব বাংলা, এখানে তুমি শব্দটা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণীতে পড়েছে? নিপুণ দক্ষতায় কাজটি শেষ হলো, এই নিপুণ শব্দটা কোন ধরনের ব্যাকরণিক শব্দ? তাহলে আমরা আসি, এই প্রগাঢ় নিকুঞ্জ কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী? শিক্ষার্থী তোমরা সবাই খেয়াল করো, এই দেখো এটা হচ্ছে বিশেষণ শ্রেণীও এক ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী। নীলাম্বরী, এই নীলাম্বরী শব্দ হচ্ছে নীলম্বর, আচ্ছা নীল ধরনের কাপড় বা শাড়ি পরে যে আছে সে হচ্ছে নীলাম্বরী। তো নীলাম্বরীটা কি হবে তাহলে? দেখো এর বিশেষ্য পদ হয়েছে। আমরা যদি বলি পুলকিত সচ্ছলতা, এই পুলকিত সচ্ছলতা হচ্ছে বিশেষণ পদ। আমরা যদি 3টি শব্দ ধরি, এই 3টি শব্দ বিশেষণ পদ। নীল, হলুদ, বেগুনি অথবা সাদা, এই অথবা শব্দটা কি? এই অথবা শব্দ হচ্ছে যোজক। দেখো যোজক এসেছে। তুমি আমার পূর্ব বাংলা, এই তুমি শব্দটা কি হবে? আমরা আলোচনা করেছি না, এই তুমি শব্দটা হবে সর্বনাম পদ। আমরা আসি, নিপুণ দক্ষতায় কাজটি হয়েছে, তার মানে একটা গুণ বুঝিয়েছে, দেখো এটা বিশেষণ পদ হয়েছে। তাহলে আমরা পেলাম কি, যে আমাদের পরীক্ষা থাকবে এরকম নিম্নলিখিত অনুচ্ছেদের রেখাঙ্কিত পদগুলোর নাম লেখো। আমরা কি করলাম, পাশে দিয়ে দিই, তাহলে আমরা পূর্ণ নাম্বার পেয়ে যাব। তাহলে আমরা পরবর্তী আরেকটা ব্যাকরণ শব্দ শ্রেণী নির্দেশনায় যাই। দেখে এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে। আমরা বলেছি এই অনুচ্ছেদ থেকে বিশেষণ পদকে চিহ্নিত করার জন্য। আমি আগে পড়েই তোমাদের শোনাই। অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও, আমি বলতে চাই না। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো, অপরকে একটুখানি সুখ দাও, অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো, পথের অসহায় মানুষটির দিকে একটা করুণ কটাক্ষ নিক্ষেপ করো, তাহলেই অনেক হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখো এখানে কোনটা কোনটা বিশেষণ। দেখো এখানে অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও, আমি বলতে চাই না। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র, এই ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে একটা বিশেষণ। এরপরে আসো তোমরা, অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো, অপরকে একটুখানি সুখ দাও। তাহলে এখানে অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা, তাহলে আমাদের একটুখানি এসেছে, আবার মিষ্টিও এসেছে, এই দুইটাই হচ্ছে বিশেষণ পদ। পথের অসহায় মানুষটির দিকে একটা করুণ কটাক্ষ নিক্ষেপ করো, তাহলে এখানে এই অসহায় শব্দও কিন্তু তোমার একটা বিশেষণ পদ। এরপরে তোমরা আসো, অসহায় মানুষটির দিকে একটা করুণ কটাক্ষ নিক্ষেপ করো, তাহলেই অনেক হবে। এখানে করুণ একটা বিশেষণ পদ। তাহলে আমরা প্রথমে আমরা দেখলাম, আমরা ব্যাকরণ শব্দ শ্রেণী নির্দেশ করার জন্য আমরা পদ চিহ্নিত করতে বলেছি, চিহ্নিত পদের নাম আমরা দিতে বলেছি। আবার সাথে সাথে আমরা একটা অনুচ্ছেদ দিয়েছি, অনুচ্ছেদে আমরা বলেছি যে বিশেষণ পদ তোমরা নির্ণয় করো। এবার আমরা আরেকটা অনুচ্ছেদ দিব। এই অনুচ্ছেদে কিন্তু আমরা বিশেষণ পদের কথা বলি নাই, এবার বলেছি সর্বনাম পদ চিহ্নিত করো। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও, আমি বলতে চাই না। অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও, আমি বলতে চাই না। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো, অপরকে একটুখানি সুখ দাও, অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো, পথের অসহায় মানুষটির দিকে একটা করুণ কটাক্ষ নিক্ষেপ করো, তাহলেই হবে। তাহলে এবার আমরা দেখি এখানে কোথায় সর্বনাম পদ আছে। দেখো শিক্ষার্থীরা,
এখানে তুমি হচ্ছে একটা স্লাইড ভুলে গেছি, স্লাইড মনে ভুলে গেছে, ওইটা আসে নাই। শিখন ফল আমরা কি কি শিখলাম এই চ্যাপ্টার থেকে? আমাদের প্রথম শিখলাম যে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, বা ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। তারপরে আমরা শিখলাম সর্বনাম পদ কাকে বলে এবং উদাহরণ সহ শ্রেণী বিভাগ লিখো। যোজক পদ কাকে বলে এবং উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো। ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করলাম। প্রথমে আমরা বাক্য দিয়েছি, সেখান থেকে নির্দেশ করার জন্য বলেছি। পরবর্তীতে আমরা অনুচ্ছেদ দিয়েছি, সেই অনুচ্ছেদ থেকে আমরা প্র্যাকটিস করেছি। আমাদের শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা বাসায় ঢাকা বোর্ডে যে সমস্ত কোশ্চেনগুলি এই ব্যাকরণিক শব্দ শ্রেণী রয়েছে, তোমরা সেগুলি দেখবা এবং সেগুলি বাসায় অনুশীলন করবা। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত রইল। আমরা তোমরা আমাদের সাথে এই ফেসবুক ক্লাসে উপস্থিত ছিলা, এজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা আবারও ভিন্ন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে ক্লাস করতে আসবো। আসসালামু আলাইকুম।